গোখরো সাপ, যে সাপ কামড় দিলে আপনি তাৎক্ষণিক মারা যাবেন, এই সাপের স্যুপটা আমি খেয়েছি। সুন্দরী নারী এবং ব্যক্তিত্ব, শুধু সুন্দর হলে চলবে না চন্দ্রবিন্দু, এবং সে দেশের নারী, আর সেই জন্য আমি নারীদের দিকে ঝুঁকে যাই। পুরুষরা তো সবখানেই, পুরুষ শাসিত এই জগৎ, আমার পুরুষকে ইন্টারভিউ করার দরকার কি? বাংলাদেশের প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কাকে মনে হয় আপনার? এটা কিন্তু আসলে খুবই জটিল একটা প্রশ্ন। তারা যে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে ফান্ড, আন্তর্জাতিক যে ফান্ড পেয়েছে, সেগুলোকে যে লুটে পুটে খেয়েছে, মিথ্যে হলেও বলতে হয় সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলা। দর্শক, চ্যানেলের সাথে বিশেষ আলোচনায় এই মুহূর্তে আছে, পুরো পৃথিবী তাকে চেনে, তাকে জানে, এবং সেও পৃথিবীকে কিছুটা হলেও জানে। সেই জায়গা থেকে তার ছোট্ট করে পরিচয়, এক শব্দে বিশ্ব পর্যটক। তিনি বাংলাদেশের জন্ম নেয়া একজন সন্তান, আমাদের গর্ব, বনিয়ামিন। স্যার, বাংলাদেশের প্রত্যন্ত দ্বীপ অঞ্চলে আপনি জন্মগ্রহণ করেছিলেন, নোয়াখালীর হাতিয়াতে। সেখানে আমরা একটু জন্ম, বেড়ে ওঠা, তারপর দেশের বাইরে চলে যাওয়া একটু শুনতে চাই গল্পটা। আমার জন্ম হয়েছে আমার মাতুল আলয়। আমার নানার বাড়িতে। বাবা সরকারি চাকুরিজীবী ছিলেন, তিনি করাচিতে ছিলেন, ফুড মিনিস্ট্রিতে উনি চাকরি করতেন অ্যাজ অ্যান ইন্সপেক্টর। অ্যান্ড মাকে নিয়ে ওখানে সংসার করা ওনার জন্য হয়তো বা কষ্ট হতো। আমি আমার সেই নানার বাড়িতেই ছিলাম। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সেখানে জন্ম হওয়ার পরে বাবা করাচি থেকে উনি বদলি হয়ে আসলেন আইইউব পিরিয়ডে, সম্ভবত ওনার ডেপুটেশন হয়েছে ট্যাক্সেশন ডিপার্টমেন্টে। তো ওটার পোস্টিং ছিল ঢাকা। তো আমার বয়স যখন 1 বছর কি বা একটু কম, তখনই চলে এসেছি মা বাবার সাথেই, মায়ের কোলে চড়ে আমি এসেছি ঢাকায়। এই তেজকুনি পাড়া না জানে কিছু একটা হবে, ফার্ম গেটের কাছে। এখানে বছর 2 ছিল মা বাবা। সম্ভবত 1963-তে আমার বাবা আবার চিটাগং চলে যায়। 1963-তে যে চট্টগ্রাম গেলাম, সেখানেই আমার শিক্ষার হাতে খড়ি। প্রাইমারি স্কুল, হাই স্কুলের আংশিক, অর্থাৎ 1971-এর যুদ্ধের সময় আমাদেরকে চট্টগ্রাম ছাড়তে হয়েছিল। আমি একাধারে বলে যাই যাতে প্রশ্নের কোনো স্টোন যেন আনটার্নড না থাকে। 71 থেকে 76 অবধি আমি নিরবচ্ছিন্ন আমি হাতিয়া দ্বীপেই ছিলাম। 76-এর পরে যে হাতিয়া ছেড়ে এসেছি, তারপরে ছেঁড়াভাবে আমাকে হাতিয়াতে যেতে হয়েছিল। যেহেতু নাড়ির টান আছে, সেহেতু এখনও যায়। তবে দুর্ভাগ্য, 1990 থেকে আজ অবধি আমি সর্বসাকুল্যে 4 বার গিয়েছি। ব্যস্ততার কারণে অথবা যাতায়াতের যে দুর্গম যে বিষয়টা, সেটার কারণে হাতিয়াতে এখন খুব একটা যাওয়া হয় না। তাছাড়া হাতিয়াতে কেউ নেই আমার। কিছু সয় সম্পত্তি আছে, সেগুলো বিক্রি করে আমরা এখন গুটিয়ে ফেলেছি অনেক আগে। বাংলাদেশের পাসপোর্টটা আপনার কেন নেই? বাংলাদেশের পাসপোর্টটা নেওয়া হয় যদি আমি ডুয়েল সিটিজেন, আমার নাগরিকত্ব থাকে। যেহেতু এটা আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আমি এড়িয়ে গেছি, এবং সম্ভবত পৃথিবীতে প্রথমেই একমাত্র ব্যক্তি প্রবাসের। এখানে গর্ব করার কিছু নেই, তবে গর্ব করার মতো কিছু আছে, মানে পেইন, ইটস লাইক এ পেইন। সেই জন্যে আমাকে ছাড়তে হয়েছে। আমি ছেড়ে দিয়েছি লিখিতভাবে 1994 সনে। তো আমি একক সিটিজেনশিপ নিয়ে আছি। 2 নৌকায় পা দিয়ে চললে তো, দুটো নৌকা যখন দুদিকে চলবে, আপনি তো ধপাস না, জলে পড়লে কি হবে? পর্যটক হয়ে ওঠার গল্পটা আসলে কবে থেকে হৃদয়ের মধ্যে বুনেছিলেন? এটা কিন্তু আমার মনে হয় আজ জন্মই আমার এই জিনিসটা ছিল। আমি একটা বহিমিয়ান জীবন নিয়ে আমার জন্ম হয়েছে। আমি সবসময় ক্ষুদ্র পরিসরেও, কৈশোরেও এই বাড়ি থেকে ও বাড়ি যেতাম। যৌবনে এই শহর থেকে ওই শহরে যেতাম, ডোমেস্টিক্যালি ট্যুর করতাম। আমার জীবনে সবসময় যেন আমি আমার সবচেয়ে ইন্টারেস্টিং যে সাবজেক্ট, সেই সাবজেক্ট, যদিও আমি কিন্তু ভিন্ন সাবজেক্টের ছেলে, আমি ল প্রফেশনের, আমি আইনের ছাত্র, এবং আমি পরিসংখ্যানের ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার
আইনে আমার পাশ করা। এত সত্ত্বেও আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট হচ্ছে ইতিহাস এবং ভূগোল। আমি যখন কোনো আমি ভূগোলের উপরে বই পড়তাম, মানচিত্র দেখতাম, আমার মনটা যেন সেখানেই চলে যেত। সেই ক্লাস 7 থেকেই আমার মনে যে আমি কোনো এক সময় আমি পৃথিবীটা ঘুরে ঘুরে দেখব, আমি সেটাকে বলবো আল্লাহর সৃষ্টিটা, আমি এটাকে দেখতে চাই। আমি শূন্য হাতে এসেছি, শূন্য হাতে চলে যাব। আমার সকল কিছুই আমি এই সৃষ্টি দেখতে দেখতে আমি আমার শেষ করে দিতে চাই। প্রায় 82টির মতো দেশ আপনি ঘুরেছেন। Yes. এবং অনেক দেশ বহুবার করে ঘুরেছেন। ইয়েস, কিছু কিছু দেশ আছে মোর দ্যান 30 টাইমস। একটা দেশেই 33 বার, আবার কোনো দেশে আছে 17 বার, 18 বার। সবচেয়ে কম গিয়েছি যেটা হচ্ছে সাউথ আমেরিকা, চিলি, উরুগুয়ে, আর্জেন্টিনা, অনলি টুয়াইস, দ্যাটস অল। বাকিগুলো অনেকবার। চায়নাতেই গিয়েছি 7 বার। জাপানে একই বছরে 364 দিনের ভেতরে আমাকে যেতে হয়েছে 3 বার। সবচেয়ে আশ্চর্যতম দেশ আপনার কাছে কোনটি মনে হয়েছে এবং মনে হয়েছে যে বিস্ময়, পৃথিবীর বুকে এরকম একটি দেশ, এরকম তাদের শিল্প, সংস্কৃতি, সব বিষয় মিলিয়ে? আমাকে কোনো কিছুই বিস্মিত করে না। আমি যা দেখি সহজেই গ্রহণ করতে চেষ্টা করি। তারপরও আপনি যখন বললেন, কিছু কিছু কাজ, কিছু কিছু অ্যাকশন, কিছু কিছু ডেভেলপমেন্ট আমাকে অবশ্যই বিস্মিত করে। আমি জাপানের সময় নিয়মানুবর্তিতা, তাদের ভদ্রোচিত আচরণ এবং তাদের অনেক কিছুই আমাকে আকৃষ্ট করে, ভালো লাগে। এবং আরও ভালো লেগেছে ফিলিপাইনের মিন্দানাও, সেই দ্বীপাঞ্চলের সহজ সরল মানুষগুলো আমাকে বিস্মিত করেছে। ওদের আপ্যায়ন, ওরা টেনে টেনে বাড়িতে নিয়ে আতিথেয়তা করে, এটাই ভালো লেগেছে। আর চায়না, ইয়েস অফকোর্স, চায়নাতেও আমার কিছু জিনিস আমাকে আকৃষ্ট করেছে। বিশেষ করে সিনজিয়াং প্রদেশের খাসকর যে স্থানটি, যেখানে কারাকোরামের আশেপাশে, সে অঞ্চলের লোকদের সেখানকার আতিথেয়তাও ভালো। আপনারা নিশ্চয়ই আমার কিছু ভিডিওতে দেখেছেন, একটি মেয়ে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তার ঘরের ভেতরে পাতানো তার মেহমানদারির সেই টেবিলে বসে আমাদের খাওয়ানোর জন্যে। তো এই ছিটে ফোটা অনেক কিছু, প্রতিটি দেশের ভালো মন্দ অনেক কিছু থাকে। পৃথিবীতে যে উন্নত দেশগুলো বা সভ্য দেশ হিসেবে আমরা যে বলি, সেই জায়গা থেকে আসলে আপনার জন্মদেশ বাংলাদেশ, আমরা কোন জায়গাগুলোতে একটু পিছিয়ে আছি বা এগিয়ে আছি, আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই এই জায়গাতে। যে মায়ের গর্ভে আপনি জন্ম নেবেন, সে মা জন্মের বদনাম করতে হয় না। মা ছেঁড়া শাড়ি পরা থাকলেও মা সুন্দর, মাকে প্রশংসা করতে হয়। মিথ্যে হলেও বলতে হয়, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলা। কবি অনেক বড় আবেগী ছিলেন, উনি মিথ্যা বলেছেন এটা আমি বলবো না, তবে কবির এই লাইনটি আমি প্রথম আমার ভ্রম কেটেছে 1975-এ সুমাত্রা দ্বীপ, ইন্দোনেশিয়ার দ্বীপাঞ্চলে যখন আমি হাঁটছিলাম। আমি ভাবছিলাম আমার কবি হয়তো যেই জায়গায় ছিলেন ওখানে বসে উনি কবিতা লিখেছেন, উনি বাইরের জগৎটা দেখেননি, যে এর চেয়েও আরও কত সুন্দর, কত সবুজ দেশ আছে। আমার এই জন্মদেশে সবুজ কোথায়? পাতাগুলো তো হরিৎ বর্ণের হয়ে গেছে, ধূসর হয়ে গেছে ধুলাবালি পড়ে। আমি গতকাল রমনা পার্কে গিয়েছি, একটা সবুজ গাছ খুঁজে পাইনি, ধুলার আবরণে আবৃত চকলেট কালার হয়ে গেছে। আর আপনি বললেন একটু পিছিয়ে আছে, আমরা অনেক পেছনে আছি। আর এই পেছনটা অর্জন হতে বেশ কিছু সময় লাগবে এবং হবে। হয়তো আমি এই জন্মে দেখব না, আমার পরজন্মে তারা দেখবে। পৃথিবীতে এরকম অনেক দেশ আছে, অনেক দেশ ছিল যাদের অনেক খারাপ দিক ছিল, বাট তারা কি এগিয়ে যায়নি? বাংলাদেশেরও পটেনশিয়ালিটি আছে। এবং আমাদের যে জনসংখ্যা, যে আজ এই যে 32 কোটি জনসংখ্যা, আপনারা অনেকে বলেন 20 কোটি, আমি এটা বিশ্বাস করব না, এটার অনেক যুক্তি আছে। আদমশুমারি করার যে টেকনিক, সেই টেকনিকটা ওরা জানে না।
একজন লোক কাজ করে আজিমপুরে, থাকে সে ভাষাঞ্চরে, তাকে আজিমপুরে একবার গণা হচ্ছে, আবার আশুলিয়াতে গিয়ে আরেকবার তাকে গণা হচ্ছে, কিন্তু বা গণাই হচ্ছে না, এবং দুবার না, অনেক সময় আমি তো বললাম গণাই হচ্ছে না। কিন্তু আমি বলি দেশের প্রশাসন যারা ছিল অতীতে, তারা যে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে ফান্ড, আন্তর্জাতিক যে ফান্ড পেয়েছে, সেগুলোকে যে লুটে পুটে খেয়েছে, সেই জিনিসটাই হলো মেইন কারণ যে জন্ম নিয়ন্ত্রণের জন্যে যেই ব্যবস্থা নেওয়া, সেই প্রজেক্টগুলো তারা হাতে নেননি। এর কারণ ছিল আগের সরকার তারা তাদের জিডিপির হারকে উপরে দেখানোর জন্যে ওটাকে কমিয়ে দিয়েছে। ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, ছাত্র কয়জন? 2 জন। এটাকে বলে আনুপাতিক স্মার্টনেস। আনুপাতিকভাবে জনসংখ্যাকে চেপে স্কুইজ করে এখানে রেখেছে। আপনি রাস্তায় রাস্তায় হেঁটে দেখুন, চারিদিকে শুধু নিঃশ্বাস, এই শ্বাস প্রশ্বাস, কোটি কোটি জনতা। আমি হয়তো বলেছি 32 কোটি, তার মধ্যে 2 কোটি কমও হতে পারে, যেখানে কম হয়েছে তারা বাইরে। আবার 32 কোটির বেশি যদি হয়ে থাকে, মনে করবেন যে নতুন আরও কিছু উৎপাদন হয়েছে। বাট আমাদের জনসংখ্যা অবশ্যই হিউজ, আর এই জনসংখ্যাকে জনশক্তিতে যদি রূপান্তরিত করা যায়, এডুকেটেড করা যায়, দে উইল বি পাওয়ার অফ এ নেশন। দ্যাটস অল। আপনার কথার মধ্যে থেকে একটি লাইন নিয়ে, যে আমাদের গাছের পাতা হচ্ছে হরিৎ বর্ণের হয়ে গেছে। আসলে আমাদের রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, সব বিষয় কি আসলে হরিৎ বর্ণের হয়েছে কিনা? হরিৎ বর্ণ নয় চন্দ্রবিন্দু, পুড়ে খাগ হয়ে গিয়েছিল। এখন ধীরে ধীরে সেখানে জল পড়ছে। এখন সেই পোড়া গাছের ভেতর থেকে যদি কোনো অঙ্কুর উদ্গম হয়, যা আমরা অস্ট্রেলিয়াতে আমরা দেখি, যখন বুশ ফায়ার হয়, পুরো গাছ বন থেকে বনে পুড়ে যাচ্ছে, সবাই মনে করে গাছগুলো মরে গেছে, না মরেনি, ও পুড়ে গেছে। গাছের কাণ্ডটা যদি জীবিত থাকে, আবার যখন জল সিঞ্চিত হবে, জল পড়বে, সেখান থেকে আবার কাণ্ড আবার সবুজ আকার ধারণ করবে। আমি বলবো পুড়ে গিয়েছিল, তবে গাছের কাণ্ড, দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ডিড ডাই, মরেনি। তার মানে আমরা তো, আমার জন্মদেশের জাতির সব লোক তো আর মারা যায়নি, তার মধ্যে তো ভালো লোকরা আছে। সেই ভালো লোকরাই এগিয়ে নিয়ে যাবে এ দেশ, এই জাতিকে, ইনশাআল্লাহুল আযীম। পৃথিবী ঘুরেছেন, পৃথিবীর বৈচিত্র্যতা দেখেছেন, বৈচিত্র্যময়তা দেখেছেন, সেই জায়গা থেকে খাবারেরও অনেক বৈচিত্র্যতা পেয়েছেন। আসলে বনিয়ামিনের প্রিয় খাবার কি? খুব সহজ একটা প্রশ্ন। ওকে, আমার আসলে সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে যে চাইনিজ যে শিনজিয়াং প্রদেশের, আমি এবার আরও খোলাখুলি বলি, উইগর যে কাশগড়, সেখানে যে চিকেনটা যে রান্না করে না, এটাকে বলা হয় শিনজিয়াং চিকেন, একটু ঝাল ঝাল করে। এবার বেইজিংও গত 2 মাস আগে গিয়েছিলাম, ওটা খেয়েছি, আমার খুব পছন্দের এই খাবারটা। আর একটা হচ্ছে থাইল্যান্ডের সত্যিকার অর্থে একটু গহীন মফস্বল এলাকাতে জঙ্গল কারি। এই দুটো খাওয়া আমার সবসময় খেতে পছন্দ হয়। সেই শিনজিয়াং চায়নার শিনজিয়াং চিকেন, থাইল্যান্ডের জঙ্গল কারি আমার পছন্দ। এমন কোনো খাবার যেটা হচ্ছে একটা বাজে সময়ের কথা মনে করিয়ে দেয়, এরকম কোনো স্মৃতি আছে না, আমার বাজে না। আমি যখন যেয়েছে আমি যখন খেয়েছি, তখন সেটা বাজে সময় না। আমি আমার জীবনে আমি প্রথম গোখ্র সাপ, যে সাপ কামড় দিলে আপনি তাৎক্ষণিক মারা যাবেন, এই সাপের স্যুপটা আমি খেয়েছি ইন্দোনেশিয়ার একটি রেস্টুরেন্টে, একটি মফস্বল এলাকাতে। আমার যে গাইড বা আমার যে চাইনিজ, মানে ইন্দো চাইনিজ, সে আমাকে উৎসাহিত করেছে। এই যে সাপের যে স্যুপটা আমার কাছে খুবই টেস্টি, খুবই ভালো লেগেছে। এবং আমার সামনেই, কারণ রেস্টুরেন্টের পেছনে নিয়ে গেছে, যে এখানে খাঁচার ভেতরে যেমন চিকেন থাকে না, অনেক জিন্দা চিকেন, তারপর ধরে ধরে ওটাকে জবাই করে, আমাকে ভেতরে নিয়ে গেছে। নিয়ে আমাকে বলল, আগে আমার গাইড বলেছে তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন, অ্যান্ড হি ওয়ান্ট টু হ্যাভ এ স্নেক। ও বললো ভাজি খাবে, আমি বলছি না না না, ভাজি খাবো না, ও ভাজি খাওয়া যাবে না। তো আমাকে নিয়ে গেছে, সাপগুলো অনেকগুলো কিলবিল কিলবিল করছে। এটা অনেক বড় একটা সাপ, ও খাঁচার ভিতরে একদম ফোঁস করে উঠলো।
আমাকে আমার পাশে যে চাইনিজ গাইড সে বলল যে এই সাপটার অনেক বিষ, ওকে মেরে চ্যাপ্টা করে, কারণ সাপ যতক্ষণ সে সোজা মানে জীবিত থাকবে ও বাঁকা হয়ে চলে, মারা যাওয়ার পরেই সে সোজা হয়ে যায়। অর্থাৎ দুষ্ট লোক যখন মারা যায় ও সোজা লম্বা হয়ে যায়, তার আগে ওকে দেখা যায় সে মুজিব কোট পরে চলছে, কত কিছু চলছে জিন্দা অবস্থায়, কত পোশাক পরিচ্ছদ নিয়ে চলে না। মারা যাওয়ার পরে আপনি দেখবেন ওকে যখন গোসল করানো হয় তখন দেখবি যে একদম সোজা হয়ে গেছে। তো আমাকে বললো তুমি এই সাপটা তুমি খাও, এটাকে মেরে এটাকে টুকরো টুকরো করে এটাকে খাবো আমরা দুজন। আমরা ঠিক আছে। তো দামটা একটু বেশি নিয়েছে তখন, খুব দাম তখনকার আমলে 1995 সম্ভবত $50 অস্ট্রেলিয়ান। এবং আমি বললাম যে একটু ঝাল মশলাটা একটু বেশি করে দিই যাতে আমার খেতে ভালো লাগে। তো আমার সামনে আমি দেখলাম সাপটা সে নিয়ে ওর একটা ফ্ল্যাট টেবিল আছে, ওই টেবিলের উপরে এবার কেমনে নিয়ে ওকে বাড়ি মারলো, বাড়ি মেরে দেখলাম সাপটা ওই মরে গেছে। তখন আমার সামনে তখন ছুরিটা চালিয়ে দিয়ে চামড়াটাকে ইয়ে করে ও আমাকে বললো তুমি দেখো আমরা কিন্তু পরিষ্কার করব না, এবং সাপ যদি পরিষ্কার করে যদি তোমার রান্না করা হয় তাহলে তোমার ওটা কোনো মজা নেই, কারণ চামড়ার ভিতর তো কোনো ময়লা নেই। ও চামড়া তো আমার সামনেই ছিল দিল, ওর পর চপ করে করলো, গরম জলের মধ্যে একদম দিল, বাস খেলাম, ভালো লাগলো। ওটা কিন্তু আমার কোনো বাজে কোনো অভিজ্ঞতা না, বাট আই রিয়েলি লাইকড ইট, ভেরি নাইস। জীবনে একবার হলেও বিষাক্ত সাপ, যে সাপ দৌড়ে আসে কামড় দেওয়ার জন্য, ওর হাড় মাংস সব পুরো খেয়ে ফেলতে হবে। কতবার প্রেমে পড়েছেন? ও আচ্ছা, কোন প্রেমটা খুব গাঢ়ভাবে বুকে লেগেছে? আচ্ছা মনে মনে আমি সবসময় প্রেমে পড়ি, কিন্তু সবচেয়ে বড় যে প্রেম, সেই প্রেমটি আমার কণ্ঠে এখনো ঝুলে আছে 38 years উইথ ভেরোনিকা আমিন, আমার স্ত্রী, যে আমার সাফল্যের অনুপ্রেরণা, যে আমাকে বনি আমিন বানিয়েছে। সেই প্রেমটাই আমার কাছে অনেক বড়। কিন্তু যদি তুমি বলো যে কতবার প্রেমে পড়েছেন, সুন্দরী নারী এবং ব্যক্তিত্ব, শুধু সুন্দর হলে চলবে না চন্দ্রবিন্দু, তার সাথে ব্যক্তিত্ব হতে হবে। ব্যক্তিত্ব সম্পন্না যদি মেয়ে হয় আর সে যদি শ্যামবর্ণ হয়ে থাকে, গোপনে গোপনে মনে মনে আমি তার প্রেমে পড়ে যাই। আমি অপি করিম আমার খুব পছন্দের একটি মেয়ে, কখনো দেখিনি, বাট তার পার্সোনালিটি এবং তার যেই শ্যামলা রং আমাকে অনেক আকৃষ্ট করে। অপি করিমকে আমার পছন্দ। আশা করি বুঝতে পারছো আমি কি বলছিলাম। দাম্পত্যে সুখী হওয়ার কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমি ব্যক্তি বনিয়ামিনকে এই প্রশ্নটি করি। এডুকেশন, পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা যদি থাকে, আমি মনে করি ইউ উইল ট্রিট ইউর আদার জেন্ডার ভেরি নাইসলি। আপনার বিপরীত সাইডকে আপনি মূল্যায়ন করবেন ভালো। এডুকেশন, বিভিন্ন পরিবারে যে দাঙ্গা ফেসাদ যে আছে, আপনি তুমি পেছনে যাও, পেছনে গেলে তুমি দেখতে পাবে ও হয়তো কোনো বহু বিবাহ পরিবার থেকে এসেছে, বা ওর বাবা মাও সেরকম, তাদের জটিল সম্পর্ক ছিল। সো ও জন্ম থেকে এটা দেখে এসেছে, গায়ে হাত তোলা, মারামারি। সবচেয়ে বড় কথা হলো যে এডুকেশন থাকতে হবে। আর একটা বিষয়, প্রতিটি স্বামী স্ত্রীকে মনে রাখতে হবে যে আমি আরেকটি সোলের সাথে আমি সংসার করছি, যে মানব দেহটা শুধু লিঙ্গ ধারণ করাচ্ছে, আদারওয়াইজ ইনসাইড যে সোল, এই সোলের কোনো জেন্ডার নেই। যেহেতু ও একটি নারীর বডিতে এসেছে, সে নারী, আমি পুরুষ, আমার তো একটা সোল আছে, ইমর্টাল, সোল ইজ ইমর্টাল। আমি পুরুষ। আমি যদি মনে করি যে ভেরোনিকা আমিন ইটস আ সোল, শি ইজ মাই সোলমেট, সে যেন কষ্ট না পায়, আমি এমন কোনো আচরণ করব না। ঠিক সেও আমাকে সেভাবে মনে করবে যে আমি আর একটা সোলের সাথে আমি ঘর করছি। সোল টু সোল যখন ভাবতে শুরু করবে, আমি মনে করি দাম্পত্য জীবন সুখের হওয়ার সম্ভাবনা থাকে, এবং তাদের ঘরের সন্তানরাও সেই শিক্ষা নিয়ে বড় হবে, তারাও তাদের অপোজিট যেই জেন্ডার তাদেরকে সেভাবে ট্রিট করবে। আমি আমার মা বাবাকে কখনো দেখিনি তাদেরকে, আমার মনে হয় হাতাহাতি করতেও দেখিনি কখনো। তবে
উচ্চবাচ্য দু একবার হয়েছে, হয়নি এটা কিভাবে? এটা তো পুরো একেবারে ডাহা মিথ্যা কথা হবে। উচ্চবাচ্য তো হবেই, কিচেনে হাঁড়ি বাতিল পাশাপাশি থাকলে তো একটু টুংটাং আওয়াজ থাকবেই, কিন্তু ভাঙাভাঙি তো আর হয় না গো। দ্যাটস অল। আপনার কন্টেন্টের বিষয় এত সাধারণ কেন? কারণ আমি সবসময় দেখতে চেষ্টা করি যে আমার অডিয়েন্স কারা। আমি রিক স্টিভসের মতো আমি যদি সেরকম ডকুমেন্টারি করি, আমার আম জনতা, যেটাকে বাংলায় বলে ম্যাঙ্গো পিপল, ইংরেজিতে বলে আম জনতা, আমার ভাষা আমি অন্যভাবে বলি, তবে আমি সেই শব্দটা উচ্চারণ করব না, এরা কিন্তু আমার এটা বুঝবে না। আমাকে সাদামাটা ভাবে আমাকে আমার ভিডিওগুলো করতে হবে। আর আমি ইন্টারঅ্যাক্টিভ ভিডিওগুলো করি। কোনো দেশকে যদি জানতে হয়, কোনো সমাজকে যদি জানতে হয়, প্রথমত সেই দেশের পাবলিক লাইব্রেরি, সে দেশের পাবলিক মার্কেট, সে দেশের পাবলিক টয়লেট, পাবলিক হসপিটাল এবং সে দেশের নারী। আর সেই জন্য আমি নারীদের দিকে ঝুঁকে যাই, ওদের সাথে কথা বলি, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ গ্লিমস of that society and how the country is. পুরুষরা তো সবখানি পুরুষ শাসিত এই জগৎ। আমার পুরুষকে ইন্টারভিউ করার দরকার কি? নারীকে করলেই বুঝতে পারবো যে হ্যাঁ এই সমাজটা কেমন। আমি খুব সাদা মাটাভাবে আমি করি, যাতে সহজ সরল মানুষগুলো সেখান থেকে কিছু তারা শিখতে পারে, জানতে পারে। শিখতে পারবে কিনা জানি না, I don't know, বাট আমি এভাবেই কথা বলবো। আবার আমি উদ্দেশ্যমূলকভাবে আমার উচ্চারণগুলোকে আমি বেঁকি কথা বলি, যা তোর কানে ঢুকে যায় যে এই লোকটা এই শব্দটাকে এভাবে কেন বলল। ধ দীর্ঘিকারকে ধীরে ধীরে না বলে ও ধীরে ধীরে, কারণ এটা বললেই ওর মনে থাকবে। আমি তো জাতির আব্বা এটা না বলে মাঝখানে রস্য উ কেন বসালাম? কারণ ওটা মহাব্বত, ওটাকে বলা মহাব্বত, জাতির আব্বা। আর এটাই মানুষের কানে ধরেছে। দ্যাটস অল। ইটস এ ভেরি সিম্পল। আই এম এ সিম্পল ম্যান অ্যান্ড মাই কন্টেন্টস আর ভেরি সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ। আমি মনে করি ইন্টারঅ্যাক্টিভ ইউটিউবার ওর কন্টেন্ট মেকার আমার মনে এখনো গজায়নি, এখনো আসেনি। সবাই ভিডিও করে, আমার চেয়ে অনেক নামি দামি ভিডিও মেকার আছে, অনেক আছে, বাট র্যান্ডমলি রাস্তা থেকে পিক আপ করা, কারো গহীন জঙ্গলে কোনো গ্রামের নবদম্পতির বাসর ঘরের অন্ধকারে ঢুকে গিয়ে তাকে ইন্টারভিউ করা, দ্যাট ওয়াজ পসিবল অনলি ফর বনি আমিন, অ্যান্ড আই ডিড ইট। ইন্দোনেশিয়ার জাম্বুয়াঙ্গাতে আমি করেছি। জাস্ট ওরা বাসর ঘরে যাবে, ঘুটঘুটে অন্ধকার, আমি সেই ঘরে ঢুকে গেছি। সেই ভিডিওটি এখনো প্রচার হয়নি, হবে ইনশাল্লাহ আজিম। ইন্টারঅ্যাক্টিভ, যে তাদের বিয়েটা কীভাবে হলো, ইসলাম এভাবে, এবং তোমাদের বিয়ে করার সময় বরের পাটাকে কেন চেপে ধরলো ইমাম, এটা তো ইসলামে নাই, তোমরা এটা কেন করলে? ইট ইজ কালচার, তাদের কালচার। তো এগুলো সহসর, এগুলো তো মানুষ মজা পায় ভালো। অর্থাৎ ফানি অনেক সময় কন্টেন্টের ভেতরেই তেঁতুটা ঢুকিয়ে দিতে হয়। সুইট কোটেড ক্যাপসুল, ভেতরে যে পাউডারটা আছে না, ওটাই হচ্ছে আসল ঔষধ, তেতো। যদি কোটটা খুলে দেওয়া হয় ক্যাপসুলের, তোমাকে যদি তেতো পাউডারটা দেওয়া হয়, তুমি খাবে? নিশ্চয়ই খাবে না। কোন দেশকে আপনার নারী মুক্তির অগ্রদূত হিসেবে আপনি ব্যাখ্যা করবেন? এটা কিন্তু ভেরি আরবিট্রারি আমার এক্সপ্লেনেশনটা। এবার এটা কিন্তু আসলে খুবই জটিল একটা প্রশ্ন। আমার বেশি দূরে যাওয়া লাগবে না। আমার গা ছোঁয়া মায়ানমারে গেলেই তো মেয়েদের যে স্বাধীনতা, মেয়েরা যেভাবে চলছে, তারা যেইভাবে স্বাধীনতা উপভোগ করছে, I don't have to go to Japan, I don't have to go to Australia or England, গণতন্ত্রের সেই সূতিকাগার, সেই দেশে গিয়ে আমার নারীর আমার উপমা দেওয়ার দরকার নেই। আমার গা ছোঁয়া মায়ানমারে গেলেও এই যে মাতৃপ্রধান এই দেশের নারীদের যে অবস্থা দেখি, আমার কাছে ভালো লাগে। আমি ভাবি আমার জন্মদেশের মেয়েরাও যদি এভাবে যদি একটু স্বাধীনভাবে চলতে পারে, আমার ভালো লাগতো। আর ভারত, গা ছোঁয়া ভারতও, ওরা এখনও পেছনে আছে নারীর সে বিষয়টা। আমি সেই প্রসঙ্গটা নাই আসি। আমি ধনী দেশ, বড় দেশ, সভ্য দেশ, সিভিলাইজড দেশের উপমা আমি দেব না। এখনও আন্ডার ডেভেলপড কান্ট্রি, আমার গা ঘেঁষা সে দেশটার উপমা দিলাম। বাংলাদেশের প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কাকে মনে হয় আপনার? ভেরি টেকনিক্যাল কোয়েশ্চেন।
আমি এই প্রশ্নের উত্তর দেয়া থেকে একটু পেছনে আমি থাকতে চাচ্ছি, এটা আমি দেব না। বাংলাদেশের সবচেয়ে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কি? প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমি খুব একটা দেখি না বাইরের, তবে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমার দৃষ্টি আকর্ষণ করেছে। ঢাকা ভয়েস নামে একটা ছেলের কণ্ঠ আমাকে আকৃষ্ট করেছে, ঢাকা ভয়েস বা কিছু, এবং সেই যে ইনফরমেটিভ কিছু কন্টেন্ট ক্রিয়েট করেছে, আই ডোন্ট নো ওই ছেলেটার নাম কি, ঢাকা ভয়েস, সেই ছেলেটাকে আমার মনে থাকবে। আর বাকিরা আজ এলো কাল চলে যাবে, সময়ের স্রোতের সাথে ভেসে যাবে। কোনো একটি নতুন দেশ ভ্রমণে যাবেন, বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পীর গানের একটা প্লেলিস্ট আপনার ফোনে দিয়ে দেওয়া হবে হেডফোনের সাথে, কোন শিল্পীর গান নিয়ে যাবেন? পণ্ডিত অজয় চক্রবর্তী। বাংলাদেশের সিনেমা মুক্তিযুদ্ধ পরবর্তী কোন সিনেমাগুলো দেখতেন বা তার মধ্যে হৃদয়ে গেঁথে আছে এরকম সিনেমাটার নাম? 1974-এর সেই রংবাজটা এখনো মনে আছে, আর প্রবীর মিত্রের শেয়ানা সিনেমাটা এখনো মনে আছে, সাদা কালো। আর আমার জীবনের প্রথম মনে রাখার মতো সিনেমা সুতরাং, কবরী এবং সুভাষ দত্তের। বাংলাদেশের বর্তমানের যে প্রজন্ম আছে এরা কি কখনো চোখের সামনে আসে যে এই সময়ের নায়ক নায়িকা, এই সময়ের যারা সুপরিচিত মুখ, এরা কি আসে কিনা কেউ? মানে আমার চোখে ভেসে হ্যাঁ, ওঠে, মানে এই সময়ের ছেলে মেয়েদের নায়ক নায়িকাদের আপনি আসলে জানেন কিনা, আদৌ বাংলাদেশের কাউকে চেনেন কিনা? আমি জানি না, টু বি অনেস্ট উইথ ইউ। আমি দেশ থেকে প্রায় 34 বছর বাইরে না। দেশের বাইরে বসে আপনার মতো বাংলাদেশের অনেকে আছে যারা ব্লগিং করেন, কথা বলেন, কন্টেন্ট বানান, কাকে সবচেয়ে বেশি পছন্দ? আমি দু একজনের ভিডিও দেখেছি, আমার দৃষ্টি কেড়েছে। একটা ছেলে যে আমাকে নাড়া দিয়েছে, হাতিয়া দ্বীপে জন্মগ্রহণ করা রাসেল উদ্দিন। এই রাসেল উদ্দিনের ছোট্ট একটা কন্টেন্ট আমাকে পুনরায় মনে করিয়ে দিয়েছে যে বাংলাদেশে এখনও প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটার আছে। ভেরি স্মল পেজ বাট এ জিনিয়াস ট্যালেন্টেড রাসেল উদ্দিন ফ্রম হাতিয়া। প্রিয় কবিতার দুইটি লাইন দিয়ে আমরা শেষ করব। আপনার মুখে বাংলাদেশের কোনো প্রিয় কবিতার দুইটা লাইন। কেউ কথা রাখেনি, 33 বছর কেটে গেল, কেউ কথা রাখে না। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় এই ঘরের ছাদ ফোড়ে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? তখনই কি তুমি আমাকে গণতন্ত্র দেখাবে? না, সুদূর পরাহত, সংশোধন মাস্ট বি ডান ফার্স্ট, দেন ডেমোক্রেসি। দর্শক, কেউ কথা না রাখলেও শ্রদ্ধেয় বনি আমিন আমার কথা রেখেছিলেন। তিনি যখন দেশের বাইরে ছিলেন ভ্রমণে, আমি তখন তাকে ইনবক্সে বলেছিলাম, স্যার বাংলাদেশে যদি আসেন আমার সাথে একটু কথা বলবেন, আমাকে একটু সময় দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। সেই কথাটি তিনি রেখেছেন। আশা করি এই বাংলাদেশ, এই পৃথিবীর যারা শাসক হিসেবে কাজ করছেন তারাও জনতার কথা রাখবেন, জনগণের কথা ভাববেন। তার স্যাটায়ার কথায় সে ধরনের একটি আভাস কিন্তু পৃথিবীর জন্য আমরা পেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।